এছাড়া আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরেও মেলে না সুরাহা। আমাদের কাছে অভিযোগ এসেছে আমেরিকান ডক্টর নওমি ইমতিয়াজের জমি মামলার ফাঁদে ফেলে দখল করে নিয়েছে বেশ কয়েকজন। কলাবাগানের মতো স্থানে তার ৮০ কাঠা জমি কিভাবে দখল হলো সে বিষয়টি খুঁজে বের করব। আমেরিকান প্রবাসী ইমতিয়াজ ফারুক বাবার দেয়া সম্পত্তি ফিরে পেতে ৫০ বছরের বেশি সময় ধরে ঘুরছেন বিভিন্ন দফতরে দফতরে। প্রবাস জীবনের এই সুযোগই নিয়েছেন দখলদার গোষ্ঠী। রোগে শোকে জর্জরিত এই মানুষটি আদৌ বাবার সম্পত্তি ফিরে পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কারণ কি, সেট করছিল যে দেখেন আপনারা পারবেন না আসতে, এখানে ফজলুর তাপস ইনভলভ, শেখ রেহানা ইনভলভ, এখানে আপনার কী করে আশা করেন যে জমি আপনারা পাবেন। এই ধরনের থ্রেটও আসছে আমার কাছে। এই ক্যাপ্টেন হাসান বলে এক লোক, সে টেলিফোনে এই থ্রেটগুলো সে করতো। না, সে দিচ্ছে যে আপনার এই জমির মধ্যে আসার চেষ্টা করেন না, কারণ শেখ ফ্যামিলি আমাদের সাথে একটা ওদের দলিল দেখা গেছে ৩৭ নম্বর দাগ, আর আমার দাগটা হচ্ছে ৬৭ নম্বর দাগ। এই ৬৭ নম্বর দাগ অ্যাকোয়ার করা আছে এবং তারা এই ৩৭ নম্বর দাগে নিয়ে কমিশন বসায় তারা বলছে, কমিশন বলছে ৬৭ নম্বর দাগ, ৩৭ নম্বর দাগ হচ্ছে ৬৭ নম্বর দাগ, এটা ওনাদেরই জায়গা। এবং এই ব্যাপারে যে জজ করে যে জাজ ছিল উনিও এটা খতিয়া দেখে নাই, উনিও সে অনুযায়ী উনি এরা কাজ করছে। এই দেশে তো কোনো আইন বলতে কোনো করে নাই। আইন হচ্ছে শেখ ফ্যামিলি, ওরা যেটা বলবে সেটাই আইন। এখানে কোনো সংবিধানের ধার ধারে না, হিউম্যান রাইটস বলে কিছু নাই। এমন হয়ে গেছে যে রাষ্ট্রটা মনে হয় শেখ ফ্যামিলির, আমরা কেউ না, আমরা এই দেশের নাগরিক না। আমি বিদেশে থাকাকালীন তারা এই সমস্ত দখল নিচ্ছে এবং তারা যখন দেখছে যে মালিক নাই আর জমিটা একর করা খালি পড়ে আছে, আমিও কিছু করতে পারছিলাম না জমিতে, যেহেতু একর করা জমি, হ্যাঁ, আমাকে রাজুকে পারমিশন দেবে না, আমিও চেষ্টা করি নাই। তারপর আমি নাম জারির চেষ্টা করি না, যেহেতু একর করা জমি আমাকে নাম জারি দেবে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এটার মধ্যে কিছু করি নাই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি কবে এটা ডিরেগুলেশন করা যাবে, আমি ওদিকে আমি নজর দিচ্ছিলাম বেশি। তারপরে ডিরেগুলেশন হয়, এর গেজেট হয়, তারপরে এর মধ্যে আবার এক মৃদু সক্রিয় হয়ে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে তারা হাত মিলাইয়া এবং বিভিন্নভাবে তার করে তারা জমিটা আমাকে বেদখল করে এবং আমি কারো কাছে সাহায্য পাইনি। তৎকালীন রমনা ছিল সাজ্জাদ সাহেব, উনি পুলিশের ব্যাপারটা উনি হ্যান্ডেল করছে, যাতে এখানে কোনো আমরা ঢুকতে না পারি সেইভাবে উনি এটাই করছে, ওই তৎকালীন সরকারের প্রতি সহযোগিতা করছে। ২০২৩ সালে হঠাৎ স্ট্রোক করে বসেন এই ব্যক্তি। থমকে যায় স্বাভাবিক জীবন। বংশের জেরে তার জমি উদ্ধারের দায়িত্ব পড়ে একমাত্র মেয়ে ডাক্তার নওমি ইমতিয়াজের কাঁধে। একটা স্কুল আছে, একটা ল্যাবেট আছে, আর আরেকটা হলো যে এরশাদ আহমেদ চৌধুরী আর ক্যাপ্টেন হাসান আর ওদের চাচাতো ভাই পিছনে একটা দখল করেছে। সবচেয়ে মজার কথা কি, অ্যাকোয়ার্ড জমি কেনা বেচা হয় না, সবার দলিল আমার অ্যাকোয়ার্ড জমির ডেটের পরে। তাহলে এখানে কিভাবে এই জায়গাটা কেনা বেচা হলো? আমারটা অ্যাকোয়ার্ড হয়েছে, ডিরেগুলেশন হয়েছে, ওদের কারোর জমি ওরা বলছে কোর্টে যে আমাদেরটা অ্যাকোয়ার্ড হয়নি। তাহলে তোমরা কেন আমার জমিতে আছো? তোমার জমি যদি অ্যাকোয়ার্ড না হয়ে থাকে তাহলে তোমরা অন্য জমিতে যাও, আমার জমিতে তুমি থাকতে পারো না। ওদের চৌহদ্দি জমিকে অ্যাট্রাক্ট করে না, তবু ওরা এখানে বসে আছে। আমাদের ওই সময় যেটা ছিল যে তাপস ওটাতে ছিল, ইনভলভ ছিল, শেখ রেহানা ইনভলভ ছিল, পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব ওখানে ইনভলভ ছিল, তারপরে আপনার সিলেটের মেয়র তখন ইনভলভ ছিল। সো এত মানুষ যখন ইনভলভ থাকে, আমাদের ওই সময় থানার লোক ছিল ওসি পরিতোষ। ওসি পরিতোষ আমার সাথে অনেক মিসবিহেভ করেছে। আমি যখন তাকে বলছি যে আমার কথা একটু শুনেন, আমাকে একটু হেল্প করেন, হি ডিড নট লিসেন। সে পারলে আমার উপর দিয়ে গাড়ি উঠাই দিচ্ছিল, এমনও সে কাজ করেছিল ওই জায়গায়। তাপস যেটা বলবে আমাদের কোর্টে তো ওটাই চলবে। জাস্টিস ABM খায়রুল হক ছিল ইনভলভ, তার ছেলে ছিল আমার বিবাদীর লয়ার। তো ওনারা যেটা বলবে এইভাবেই চলবে, আমাদের কথা কেন শুনবে? কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। আমি সব দিক থেকে আমি লিগেল, কেন আমি আনসার পাচ্ছি না, কেন রেজাল্ট পাচ্ছি না? ল্যাবের নাম শুনে অনেকে আসতেও চায় না।
1953 সালে বাংলাদেশ সরকার ইমতিয়াজ ফারুকের পিতা শাহজাহান ভূঁইয়ার 1.33 একর সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন। সে সময় জমির দাম সরকার 3,700 টাকার কিছু বেশি নির্ধারণ করেছিলেন, কিন্তু অধিগ্রহণের বিরোধিতা করে পরিবার দ্বারস্থ হয়েছিলেন আদালতের। 1968 সালে আদালতে করা মামলার এই পরিবার রায় পান 1978 সালে। 2003 সালে সরকার অধিগ্রহণ হওয়া সম্পত্তি মূল মালিকের কাছে ফিরিয়ে দেন। সরকারি গেজেট পাশ হয় 2015 সালে। আইন অনুযায়ী জমিটি মূল মালিকের কাছেই ফিরে যাওয়ার কথা ছিল, যাদের কাছ থেকে সরকার জমিটি অধিগ্রহণ করেছিল। এতটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল, তবে বিপত্তিটা বাধে দখলদারদের কারণে। আস্তে আস্তে জমির দখল করে গড়ে ওঠে সরকারি স্কুল ও নানা ধরনের স্থাপনা। মালিকানা দাবি করা শুরু করেন রাহাত রিয়েলিটি, আয়শানুর ও অ্যাডভোকেট মাহবুবুর। তারপরও 30 কাঠা জমি দখলে ছিল এই পরিবারের কাছে। এরই মধ্যে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। ক্ষমতার বলয়ে পুরনো সিন্ডিকেটের পরিবর্তে আসে নতুন সিন্ডিকেট, যুক্ত হয় নতুন নতুন নাম। নতুন সিন্ডিকেট এসেই দখলে থাকা 30 কাঠা জমিও কেড়ে নেয় এই পরিবারের কাছ থেকে। এখন টেলিভিশনে কেঁচো ঘুরতে টিমের অনুসন্ধানের শুরুটা এখান থেকেই। প্রথমেই যেতে চাই সেই জমিতে। জমি ঘুরে দেখা গেল বিভিন্ন ব্যক্তির পাশাপাশি এলজিইডি 72 কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের টেন্ডারও দিয়েছে এখানে। কিভাবে জমি অধিগ্রহণ ছাড়া স্কুল নির্মাণের টেন্ডার দিল এলজিইডি? ঠিকাদারকে ফোন দেন তো। ভাই, আপনারা যে এই কাজটা নিছেন, হ্যাঁ, এটা কোন জায়গা থেকে নিছেন? এটা কি এলজিইডির কাজ? হ্যাঁ, এলজিডির কাজ। প্রবাসী ডাক্তারের জমিতে ইতিমধ্যেই এলজিইডি ভবন নির্মাণের টেন্ডার দিয়ে দিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ করেনি। তাহলে কিভাবে তারা টেন্ডার দিল সে বিষয়ে জানবো, চলুন। এখানে এসে জানা গেল সে সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। আর জমি অধিগ্রহণের টাকা পেতে হলে যেতে হবে আদালতে। যতক্ষণ পর্যন্ত আইনি বাধা আসে নাই, ইনজেকশন হয়নি, কাজ চলতে হবে। তাহলে একটা injection করতে হবে। ওকে। হ্যাঁ। হবে Yes. নেক্সট উইক এটা হবে। কোর্ট যদি রায় দেয় ওনার জায়গা এবং ক্ষতিপূরণ সহ যদি দেওয়ার জন্য বলে দিয়ে যায়। এবার অন্য দখলদারদের নিয়ে শুরু এখন টেলিভিশনের অনুসন্ধান। কিভাবে মালিকানা দাবি করেন এসব ব্যক্তিরা দেখতে আমাদের যেতে হবে ধানমন্ডি এসিল্যান্ড অফিসে। সাথে যাবে ভুক্তভোগী। 5 আগস্টের পরে যিনি ন্যায় বিচারের আশায় বাংলাদেশে এসেছেন, নতুন করে স্বপ্ন দেখছেন জমি ফিরে পাবার। আপনার ভেতরে কি আছে কেউ? আপনি এখন পর্যন্ত কতবার এই এসিল্যান্ড অফিসে এসেছেন? আমি অনেকবার এসেছি, অনেকবার এসেছেন? অনেকবার, মাল্টিপল টাইমস। মানে কি বলে তারা? আমি যখন বলি যে আমার নাম জারি করার জন্য বলে করা যাবে না। অফিসে যেতেই এই জমির কাগজ চেয়ে পাঠান সদ্য যোগদান করা ধানমন্ডি জোনের এসিল্যান্ড। এই দেখেন তো নথিটা কই? কাগজ পড়ে নানা প্রশ্ন ভুক্তভোগীর কাছে। সিটি রেকর্ড হয়েছে কার নামে? আমি আপনাকে বলি, সিএস হলো গোপেশ্বর পালের নামে। হ্যাঁ, সব দেখে নতুন যোগ দেয়া এসিল্যান্ড দ্রুত ব্যবস্থা নেন। খাজনা নেয়া, বেচা বিক্রি সব বন্ধ করে দেওয়ার কথা জানান। আপনাদের মালিকানা নিয়ে কোনো বক্তব্য আমার নেই। যেহেতু দলিল তাদের আগে, জমি তারা আগে পাবে, তারপরে যদি ওখানে আর জমি থাকে তাহলে ওই যে পরবর্তীতে যারা জমি কিনছে তারা জমি পাবে। এটা আমরা আজকেই চিঠি দিয়ে দেবো প্লিজ। সকল আমাদের সংশ্লিষ্ট তহসিলে, আমাদের কানুনগো সার্ভেয়ার সবাইকে চিঠি দিয়ে দেবো আজকেই, যে এটা সকল কার্যক্রম মিউটেশন, খাজনা সব বন্ধ থাকবে। এবার গন্তব্য রাজুকের। কিভাবে রাহাত রিয়েলিটির নামে ভবন নির্মাণের নকশা পাশ করলো রাজুক, তাও আবার আবাসিক এলাকার ব্যবসায়িক ভবন। যদিও রাহাত রিয়েলিটির কাছ থেকে ওই জমিটি কিনে নিয়েছিল ল্যাবেট কর্তৃপক্ষ, যেখানে সুউচ্চ ভবন ল্যাবেট আইকনিক ডায়াগনস্টিক সেন্টারও নির্মাণ হয়ে গেছে। ল্যাবেট আইকনিক হসপিটাল, এই জমিটা তাদের। কিন্তু ল্যাবেট কিভাবে ওখানকার অনুমোদন পেল এই ভবন তৈরি, এবং রাজুক কিভাবে তাকে ভবন তৈরির অনুমোদনটা দিল ল্যাবেটকে? অভিযোগ শুনে রাজুক চেয়ারম্যান শুধু তারিখ নির্ধারণ করে দিলেন ইন্টারভিউর। টোটালি আই হ্যাভ নো ইনক্লুশন এবং আচ্ছা, আপনি আমাকে নেক্সট উইকে একটা টাইম দেন, আমি সেই সময় আসবো। 10:30টার দিকে আসেন দুপুর। নেক্সট সানডেতে 10:30। ওকে। রবিবার সকাল 10:30। এবার ভুক্তভোগীর মুখোমুখি রাজুক চেয়ারম্যান। এরই মধ্যে রাহাত রিয়েলিটির সকল মালিকানা কাগজ ভুয়া বলে বাতিল করে দিয়েছে ডিসি অফিস, যা জানাই ছিল না রাজুকের।
পরে তারা বাতিল করছে, কিন্তু তার মানে কি ভুল না, তার মানে এটা সঠিক ছিল, সঠিক তখন পর্যন্ত সঠিক ছিল, আমাদের কাছে সঠিক ছিল। রাজুক চেয়ারম্যান বললেন, আদালতে 2022 সালের একটি স্টে অর্ডারের কারণে কিছুই করার নেই তাদের। আমরা যখন প্ল্যান দিছি তখন এটা ওই রাহাত রিয়েলটি লিমিটেড 199 তেজগাঁও এই নামে ছিল, জি পরবর্তীতে বাতিল হচ্ছে পরের কথা। কিন্তু আপনি বলছেন প্রশ্নটা হলো প্ল্যান যখন দিচ্ছেন কিভাবে? কারণ ওইটা তো একোয়ার জমি, গভর্নমেন্ট একর আরে ভাই, একর জমি হলে তারা এইভাবে কাগজ দিল কেমনে? খতিয়ান তো ছিল, খতিয়ান তো ছিল। আপনি বলতেছেন একর ল্যান্ড, কিন্তু আমাদের করা উচিত কিভাবে দিল, সেটা আপনি তাই না? তাকে এসিলেন্টকে বলবেন বা ওই ডিপার্টমেন্টকে বলবেন, তারা দিছে, আমরা তাদের কাগজের ভিত্তিতে আমরা দিছি। সুতরাং পরবর্তীতে আবার যখন তারা বাতিল করছে, এখন প্রশ্ন হলো তারপরে যখন আমরা বাতিল করব, এখন এটা মামলায় জর্জরিত, রানিং স্টিল ল্যাবেটের পক্ষে স্টে অর্ডার আছে। সুতরাং আমি এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার কিছু করণীয় নেই। ল্যাবেইট কর্তৃপক্ষের স্টে অর্ডারে বিবাদী নেই রাজুক, তাই ভুল তথ্যের ভিত্তিতে ভবন নির্মাণের অনুমতি নেওয়া রাহাত রিয়েলিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তারা, বলছেন এই আইনজীবী। রাজুক এরিয়াতে আমি দেখেছি রিট পিটিশনটাতে রাজুক পার্টি নাই। তো যদি রাজুক যদি পার্টি না থাকে যে রিট পিটিশনে, সেই রিট পিটিশনের আদেশটা রাজুকের উপর বাধ্যকর না। যদি কেউ দেখায় থাকে যে এই রিট পিটিশন বলে রাজুক এখানে আসতে পারবে না, সেটা ভুল হবে। এ বিষয়ে রাহাত রিয়েলিটির কাছ থেকে জমি কিনে নেয়া ল্যাবেইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চায় টিম এখন। আপা, আপনাদের কর্তৃপক্ষ কেউ আছেন? স্যার, যে এখন চ্যানেল থেকে লোক আসছে, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছে। আচ্ছা, আপনি লিফটের 11টা। ডাক্তার সিদ্ধার্থ নিচ থেকে বললো যে 11 তলায় একটু কথা বলতে। 11 তলায় বসেন। আমাদের ডিপার্টমেন্টেরই, কিন্তু আমরা শামীম ভাইকে ফোন দিয়েছিলাম, আপনাদের যে মালিক, কিন্তু তাকে ফোনে পাচ্ছি না। এখন হলো যে আমরা কার সাথে কথা বলতে পারি? আপনি একটু ভিতরে বসেন, আমাদের অ্যাডভোকেট সাইফুল্লাহ ভাইকে বলো। হ্যাঁ, দ্যাটস বেটার। হ্যাঁ প্লিজ। মিডিয়া সাইটটা যিনি দেখেন, ওনার নাম হচ্ছে মেহেরে খুদাদ্বীপ। জি, আপনাদের যদি এর পরেও হচ্ছে আরো কোনো আলোচনার দরকার হয়, তাহলে ওনার নাম্বারটা রেখে দেন, আপনি একটু ওনার সাথে কন্ট্যাক্ট করুন প্লিজ প্লিজ। খুদা ভাই, একটা অভিযোগ ছিল আপনাদের ল্যাবেটের বিরুদ্ধে, বিষয়টা নিয়ে আমার একটু শামীম ভাইয়ের একটা ইন্টারভিউর দরকার ছিল। স্বার্থবোধের বেশি নাই, লিগাল ডিপার্টমেন্ট পুরো বিষয়টা দেখে একটু জানি, জেনে আপনাকে জানাচ্ছি 5 মিনিটের মধ্যে। পরে আমরা ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করি ল্যাবেইটের মালিক ডাক্তার AM শামীমের সাথে। তিনি ফোন দিতে বললেও পরে ফোন ধরেননি। ল্যাবেইটের কর্ণধার বিদেশে থাকায় এখন টেলিভিশনের সাথে কথা বলতে চাইলেন পাবলিক রিলেশন অফিসার। আমাদের এখন যেতে হবে সেখানে। আপনারা জমিটা কিনেছেন কার কাছ থেকে? রাহাত রিয়েলিটির কাছ থেকে। যদি এইটাই মিথ্যা প্রমাণিত হয় এবং এইটা ক্যান্সেল করে দেয়, তারপর আপনার নামজারি করলেন কিভাবে? তাহলে কি বাংলাদেশের সিস্টেম এবং লিগ্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে না? সমস্ত যাচাই বাছাই করে ওনারা রাহাত রিয়েলিটির কাছ থেকে জায়গাটা কিনেছেন। বিল্ডিংটাও তখন 2 তলা পর্যন্ত না, যেন মাটির নিচ পর্যন্ত ইয়ে করা ছিল, মানে কাজ বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা বিল্ডিং সহ কিনেছি, বিল্ডিং সহ কিনে বাকি অংশ উপরে তুলে আমরা কাজ করছি, মানে ব্যবহার করছি কমপ্লিট করার পরে। সো এর মধ্যে জায়গা জমির নামজারি যদি খারিজ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট দেখতেন। এই জমির 30 কাঠা দখলে আছে ক্যাপ্টেন হাসানের। অভিযোগ রয়েছে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব কাজে লাগিয়ে জমি থেকে উচ্ছেদ করেছিলেন এই পরিবারকে। পরিকল্পনামন্ত্রী মান্নান সাহেব যে ছিল, উনি হচ্ছে আমার ছোট মামা। মামার 24 তারিখ আমরা দখলে যাব। তো এখন আমি চাই যে তাপস আমাদের বয়সে জুনিয়র, তারপরে মামা আপনি যদি ঠিক আছে, আমি আমার পিএস কে বলবো না, ওকে টেলিফোন দিবেন। তাপস কিন্তু আবার জানতো না যে পরিকল্পনামন্ত্রী মান্নান সাহেব আমার মামা, আর সিলেটের মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লন্ডনের আনোয়ার চৌধুরী আমার আপন চাচাতো ভাই। এটা কিন্তু সে জানতো না। তো রেহান আপার সাথে বৈঠক, খাওয়া দাওয়া, বাসা আসা যাওয়া, আনোয়ারের ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে, সব ভাইদের প্রোগ্রামে প্রত্যেকটা রেহান আপা যায়, টিউলিপে যায়, টিউবিলে যায়, লন্ডনে। 1962 সালের একটি মামলার রায়কে কেন্দ্র করে এই জমি দখল করেন ক্যাপ্টেন হাসান, অথচ সেই জমির চৌহদ্দি আর এই জমির চৌহদ্দি সম্পূর্ণ আলাদা।
আমরা ইন্টারভিউর জন্য ফোন দিই ক্যাপ্টেন হাসানকে। আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় চললেও সময় পরিবর্তনের সাথে নাম ভাঙিয়ে চলছেন বিএনপির। হাসান ভাই, সালাম আলাইকুম। আপনার ফোন নাম্বারটা দিয়েছে ডাক্তার নৌমি ইমতিয়াজ, আমেরিকান একজন ডক্টর। সে অভিযোগ করেছে আপনারা সাবেক সরকারের প্রভাব খাটিয়ে তার জমি দখল করে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, সেইটা ভাই, সেইটা আপনি কোথায় আছেন বলেন, আসি ভাইয়া। কোথায় আসবো বলে দেন। জমি ফিরে পাওয়ার ঘটনায় আদালতে মামলা করেছে ইমতিয়াজ ফারুক। আপিল বিভাগ প্রথমে 6 মাস, পরে 1 মাসের মধ্যে মামলা শেষ করার নির্দেশনা দিলেও নানা জটিলতায় তা আটকে আছে আদালতের বারান্দায়। ওনার প্রপার্টি যে সাম আদার পার্সনগুলো যে গ্র্যাব করছে, এই গ্র্যাবটা বাই ওয়ে অফ ইনফ্লুয়েন্স অথবা জুডিশিয়াল ইয়েতে যাচ্ছে কিনা, তার রাইট আছে, আনাদার প্লেসে আছে। তো সেও কিন্তু তার রাইটটা এস্টাবলিশ করার জন্য কোর্টে গেছে, কিন্তু যাওয়ার ফলে কি হয়েছে, ওনার জায়গাটা না দিয়ে উনি ওনাকে আরেক জায়গায় বসাই দিয়েছে। সার্ভেয়ার যখন কমিশনার যেটা আছে, কোর্ট যখন একটা ডিরেকশন দিল, কোর্ট তার অ্যাকচুয়াল পজিশনটা জানে না। এই যে একটা রং ডিসিশন, এই রং ডিসিশনের উপর বেস করে ওনাকে যে উচ্ছেদ করা হলো, এইটাকে বলা হচ্ছে জুডিশিয়াল হ্যারাসমেন্ট।